আমি এর ভুক্তভোগী যে আমি একটা স্ট্রেচার হুইল চেয়ার খুঁজবো, আমাকে পুরো হসপিটাল খোঁজা রাখতেছে। ঢাকা মেডিকেলে আপনাকে 200 টাকা দিতে হয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্স যারা সেবা দেয় তাদের কাছে আমরা ভুক্তভোগী। আমরা কিছুদিন আগে এটা আপনারা কিভাবে যৌক্তিকভাবে নিরসন করবেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরকারি হসপিটালগুলোতে 2টার পরে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না, যে কারণে আবার তাদেরকে প্রাইভেট ক্লিনিকে একই ডক্টরের কাছে যেতে হচ্ছে এবং প্যাথোলজি সেবাটা সম্পূর্ণ সরকারি মেডিকেল থেকে বাইরে যেতে হয় এবং এটা তাদেরকে মানে মানে অফ ক্যামেরায় বা অন রেকর্ড তাদেরকে বলা হয় যে আপনারা ওখান থেকে নিয়ে আসেন ইমার্জেন্সি। কেন এটা তারা দিতে পারবে না? তৃতীয় কোশ্চেন যেটা হচ্ছে যে সমন্বয়হীনতার জায়গা থেকে আরেকটা জাত মানে রুগীদের হয়রানির জায়গাটা, ওয়ান স্টপ সার্ভিস সেবা। রুগী একটা জায়গায় গেলে তাকে স্ট্রেচারে নেওয়া, তারপর আমাদের বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে আমার দেখা, আমি এর ভুক্তভোগী যে আমি একটা স্ট্রেচার হুইল চেয়ার খুঁজবো, আমাকে পুরো হসপিটাল খোঁজা রাখতেছে। ঢাকা মেডিকেলে আপনাকে 200 টাকা দিতে হয়। হ্যাঁ, ওখানেও তাই। এবং এটার জন্য তাদেরকে তৃতীয় কথা হচ্ছে সংক্ষেপ হ্যাঁ, তৃতীয় কথা হচ্ছে যে বিভিন্ন সেবা তাদের হাতে থাকার পরও অনেক সাধারণ রুগীরা পাচ্ছে না। এটা আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে দেখছি। এই 4টা ক্ষেত্রে আপনারা কিভাবে নিরসন করবেন? যদি যৌক্তিক উত্তরটা আমি চাই, শুধু কথার ফুলঝুরি না, প্রতিশ্রুতির ফুলঝুরি না। ডাক্তার লোহানী তাজুল ইসলাম। আমি আমি যেটা বলবো যে এই অ্যাম্বুলেন্স সার্ভিস বা অন্য যে সেবাগুলোর মানে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে, এটার একটা মেইন কারণ হচ্ছে হসপিটালের অপ্রতুলতা। অর্থাৎ যতগুলো অ্যাম্বুলেন্স দরকার, হয়তো সরকারি সেক্টরে তত অ্যাম্বুলেন্স নাই, একটা দুটা অ্যাম্বুলেন্স কিন্তু লাগবে হয়তো 100 অ্যাম্বুলেন্স। তো এই অপ্রতুলতার জন্যই দেখা যায় একটা সিন্ডিকেট তৈরি হয়। তো এর জন্য আমার যেটা হচ্ছে আমাদের বিএনপির স্বাস্থ্য সেবার যে আমাদের স্বাস্থ্য কাঠামোর যে ইস্তেহার আছে, এটাতেও বলা হয়েছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে হসপিটাল গুলোতে যেগুলো দরকার ইকুইপমেন্ট এবং লজিস্টিক যেগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা করব। অর্থাৎ আপনি যদি যতগুলো অ্যাম্বুলেন্স দরকার ততগুলো অ্যাম্বুলেন্স কিনেন, এবং যদি হসপিটাল প্রশাসন যদি দুর্নীতি বন্ধে যদি সচেষ্ট হয়, তাহলে অবশ্যই এই সিন্ডিকেট গুলো থেকে আমরা মুক্তি পাবো। আর আমি সেকেন্ড কোশ্চেনের একই ধরনের উত্তর দিব যে প্যাথোলজি সেবা আমার মনে হয় প্রত্যেকটা হসপিটালে গেলে যে সবাইকেই বাইরে যেতে হয়, এটা আমি বলবো না। কারণ আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছি। সেখানে আহ, আপনার যে প্যাথোলজি আছে, প্যাথোলজিতে আপনার প্রচুর রুগী মানে 24 ঘন্টায় সেবা পাচ্ছে। অর্থাৎ আপনার যদি লজিস্টিক অর্থাৎ ইকুইপমেন্ট এবং জনবল আপনি যদি প্রপারলি নিয়োগ দেন, তাহলে আমার মনে হয় এই যে ইমার্জেন্সি সার্ভিস এবং প্রপার সার্ভিসটা সব জায়গায় প্রোভাইড করা সম্ভব। এটা নিয়োগ এবং আমার মনে হয় যে ইকুইপমেন্ট এবং আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব যদি আমরা প্রপারলি কিনতে পারি, তাহলে এই সমস্যাগুলো থেকে আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, আপনি বলতেছেন প্রপারলি কিনতে পারি, এটা তো সবাই বলে আমি প্রপারলি কিনতে চাই, কিনবো, কিন্তু আমি চাই এটাকে আপনি বাস্তবায়ন করবেন কিভাবে। আর আপনি পিজি হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছেন, এটা তো ধরেন যে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেলের ক্ষেত্রে একবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আপনার টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা আপনার 90% ক্ষেত্রে। আমি নিজে এর ভুক্তভোগী এবং আমি সবসময় এই বিষয়টা ফেস করছি। আপনি কিভাবে এটাকে বাস্তব ভিত্তিক ভাবে আমার করতে চান? আমার কাছে যেটা মনে হয় যে এখানে সব ক্ষেত্রেই যে ডাক্তার দায়ী বা অন্য স্টাফরা দায়ী, আমি সেটা বলবো না। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যেটা বললেন যে হয়তো ইমার্জেন্সি সার্ভিসটা সবসময় চালু থাকে না। আপনি ধরেন 24 আওয়ার্স ইনভেস্টিগেশন ফেসিলিটি সব জায়গায় নাই। দেখা গেল দুপুরের পরে ল্যাব বন্ধ হয়ে যায় বা ইমার্জেন্সি সার্ভিস গুলো থাকে না। এই সুযোগগুলোই আমাদের বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং যে সিন্ডিকেট এগুলো ব্যবহার করে। তো আমাদের এটা বন্ধের একমাত্র উপায় হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আমাদের এই ফ্যাসিলিটি গুলো চালু করতে হবে পর্যায়ক্রমে। এটা হয়তো একদিনে চালু করা সম্ভব না, পর্যায়ক্রমে ফ্যাসিলিটি গুলো চালু করতে হবে। এবং অবশ্যই যে হসপিটালে দালাল এবং যারা এই সব দুর্নীতির সাথে জড়িত, তাদের যদি আমরা কঠোর শাস্তির আওতায় আনতে পারি, তাহলে এটা নিরসন সম্ভব। জি, ধন্যবাদ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, এবং এটি মৌলিকভাবে নির্ভর করছে যারা পলিসি মেকার, যারা ক্ষমতায় আছেন তাদের সদিচ্ছার উপরে।
অর্থাৎ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ক্ষমতায় আছেন, তাদের মৌলিক সিদ্ধান্তের উপরে বিষয়টা নির্ভর করছে। আজকে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যদি দুর্নীতি না করেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, তিনি নিজে যদি দুর্নীতিবাজ না হন, উনি যদি সিন্ডিকেটের মধ্যে যদি উনি টাকা আত্মসাৎ না করেন, তাহলে উনি অবশ্যই চাইবেন না যে তার বদনাম হোক, তার সরকারের বদনাম হোক। এবং উনি তখন কিন্তু এক্সিস্টিং যে সার্ভিসটি আছে সেটিকে এনশিওর করার চেষ্টা করবেন। যেমন আপনি অ্যাম্বুলেন্সের কথা বলছেন, আপনি বলছেন পরীক্ষা নিরীক্ষার কথা। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো যে সময়ের সীমাবদ্ধতা, স্টাফ সংকট, সময়ের সীমাবদ্ধতা। অর্থাৎ আমার অফিস শুরু হওয়ার কথা 8টায়, অফিস ক্লোজ হওয়ার কথা হয়তো 2টায়। হয়তো এর মধ্যে আমার 2 ঘন্টা সামনে, আগে সকালে 2 ঘন্টা, বিকালে আমার আরো 1 ঘন্টা সিস্টেম লস হচ্ছে। আর এর বাইরে আর কিন্তু আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে একটু পরে, 2টা পরেই আমার পেশেন্ট আসলো, সন্ধ্যার সময় পেশেন্ট আসছে, রাতে পেশেন্ট আসছে, সে কিন্তু তখন দৌড়ে যাচ্ছে বাইরে, এবং ডাক্তার তখন কিছুই করার নেই, তখন তাকে বাইরেই পাঠাতে হবে, কারণ ইমার্জেন্সি পেশেন্টের জন্য ইমার্জেন্সি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। কিন্তু যিনি রুটিন রুগী, তার জন্য কিন্তু 1 দিন ওয়েট করা যায়, তার জন্য 2 দিন ওয়েট করা যায়, এবং সেটি করাও হয়। এবং ভর্তি রোগীদের কিন্তু ওই হসপিটালে যারা রুটিন অপারেশনের জন্য যে সমস্ত রোগীরা ভর্তি হন, তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন যে ঠিক আছে আপনি কালকে সকালে স্যাম্পল নিয়ে যান, 10টার সময় স্যাম্পল নিয়ে যাবেন, এরকম কথাগুলো আমরাও বলেছি, এখনো বলা হয়। তবে ওই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তাবনায় আছে যে 24/7 পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন সুবিধা চালু করা। সেকেন্ড হচ্ছে অ্যাম্বুলেন্স যে নেটওয়ার্কের যে বিষয়টি আসছে, মানে সরকারিভাবে বাংলাদেশে হয়তো 2000 থেকে 3000 সরকারিভাবে অ্যাম্বুলেন্স আছে, সরকারি বেসরকারিভাবে অ্যাম্বুলেন্স তো পাওয়াই যায় না, আছে। মানে আছে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ পায় না। এবং আমি সেটিতে আসছি, এবং সেখানে 5000 থেকে 7000 হয়তো বেসরকারি অ্যাম্বুলেন্সও আছে, কিন্তু এগুলো অধিকাংশই আরবান সেন্ট্রিক, শহরমুখী। যেমন ঢাকা শহরেই আপনি দেখবেন যে ইভেন আপনি যে কোনো প্রাইভেট হসপিটালের সামনে যান, সেখানে 5টা অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন একজন রোগী বাড়িতে যাবে, কখন একজন রোগী মারা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তার ওখানে দাঁড়ায় আছে। এবং আপনি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স কম দামে নিয়ে এসে, আপনার নিজের যদি প্রতিষ্ঠানও থাকে, যেমন আপনি একটি হসপিটালের মালিক, আপনি চিন্তা করলেন যে ঠিক আছে অমুক হসপিটালের সামনে থেকে আমার রোগীটা আমি নিয়ে যাবো, আপনি নিতে পারবেন না, আপনার অ্যাম্বুলেন্স আপনি নিতে পারবেন না, সিন্ডিকেট এতটাই শক্ত। তো এটি আসলে কার উপরে দায় বর্তায়? এটি আসলে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার উপরে বর্তায়। রাজনৈতিক নেতৃত্বে যদি সদিচ্ছা না থাকে, স্থানীয় যিনি এমপি হবেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, যিনি ওই হসপিটালের প্রশাসক হবেন, এটি কোনোভাবেই ডাক্তারের উপরে বর্তায় না। রাজনৈতিক আমরা তো পুরো স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাচ্ছি যে সৎ এবং যোগ্য নেতৃত্ব, এবং তারাই যদি নেতৃত্বে থাকেন, আমরা মনে করি যে এই সিন্ডিকেট ভেঙে যাবে বা এই সিন্ডিকেট ভেঙে ফেলা যাবে। এবং কেউ যদি সিন্ডিকেট করতে চায়, কেউ যদি মাফিয়া চক্র করতে চায়, রোগীদের ক্ষতি করতে চায়, তাহলেও প্রশাসন যদি শক্ত থাকে, তাহলে এটিকে আপনারা ডাকসুতে আপনারা কি দেখিয়েছেন, ছাত্ররা কি দেখিয়েছে? ডাকসুতে আমরা কোনোদিন চিন্তা করি নাই যে সেখানে এই আপনার ভবঘুরে যারা, উদ্বাস্তু যারা, তারা উঠে যাবে, মাদকাসক্তরা উঠে যাবে, এবং আমরা অনিবন্ধিত দোকান উঠে যাবে। আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও চিন্তা করে নাই কোনোদিন, যে স্বপ্নেও ভাবেন এটা সম্ভব। সেটি কিন্তু প্র্যাকটিক্যালি তারা দেখিয়েছে। নিউরোসায়েন্স সরকারি হসপিটাল, আপনি যান, আজকে ঢুকতে চান, আপনি ঢুকতে দিবে না, আপনার ভিজিটিং আওয়ার ক্লোজ। আপনি চাইলেই একটি যে করাপশন করে ঢুকে যাবেন, এটা কিন্তু হবে না। কাজেই এটি সরকারিতে আছে, এটি ছাত্র সংগঠন করে দেখিয়েছে, এটি মনে করি যে এটি রাষ্ট্রীয় সম্ভব। আপনারা করে দেখাবেন, সঠিক নেতৃত্ব হলে এটি অবশ্যই সম্ভব বললে আসলে পুরোপুরি এটি অবশ্যই আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে।